এভরিওয়ান, গুড মর্নিং। এখন সকালবেলায় 8টা মতো বাজে। রিবুকে স্কুলে দিয়ে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। বাড়ি যাচ্ছি। এত ঠান্ডা, রোদ উঠলে দেখে মনে হচ্ছে না যে এত ঠান্ডা, বিভৎস ঠান্ডা। মনে হচ্ছে যেন বরফ নিয়ে মনে হচ্ছে কেউ মুখের মধ্যে ঘষে দিচ্ছে, এত ঠান্ডা। যাই হোক, আজকের ব্লগটা এখান থেকেই শুরু করব। আপনারা সবাই আমাদের সাথে থাকুন। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। মিলেমিশের একটা নতুন ঠান্ডা ঠান্ডা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো চলুন দেখে নিন। এই হচ্ছে, দেখে মনেই হচ্ছে না যে বাইরে এত ঠান্ডা, তাই না? কিন্তু বাইরে অস্বাভাবিক ঠান্ডা। মানে হাত পাগুলো পুরো একদম সিটিয়ে গেছে। ঘরে গিয়ে গরম গরম এক কাপ চা খেলে ভালো লাগবে। মানে শুধু মনে হয় এত পুরো মুখটাও ঢেকে নিতে পারলে ভালো হতো, কিন্তু মুখ তো আর ঢাকা যাবে না। চলুন তাহলে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আজকে বাড়ির ব্যস্ততা একদম তুঙ্গে। কেন জানেন? কারণ কালকে রিভুর জন্মদিন। তো জন্মদিনের আয়োজনটা শুরু করছি। জন্মদিনে ভেজ ননভেজ দুটো রান্নাই হবে। সেই জন্য প্রথমে আজকে রাতে আমি ভেজগুলো রান্না করে রাখবো। বেশি কিছু করতে পারবো না। ভেজের মধ্যে আলু ফুলকপির তরকারি, পনির বাটার মশলা, আর এই যে টমেটো আলু কেটে রেখেছি, আর ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে একটা ঝোলঝোল করে সবজি করব, যেটা মানে লুচির সাথে খাওয়ার জন্য। আসলে কালকে আমাদের বাড়িতে আমাদের ছোটো মামা ছোটো মামির ফ্যামিলিরা আসছে। তো মামির যে মা, উনি এখন মামির সাথে কিছুদিন রয়েছে, তো উনি পুরোপুরি ভেজ খায়। তো আমি সেই জন্য না ছোঁয়া অবস্থাতেই আগের দিন রাত্রিবেলায় পুরো ভেজটা রান্না করে রাখছি। তাহলে কালকে যেহেতু মাছ মাংসের পুরো রেলগাড়ি ছুটবে, তার মধ্যে ভেজ যে কোথায় হারিয়ে যাবে তখন মুশকিল হবে। তাই একদম পরিষ্কারে ভেজটা রান্না করে রাখছি। রিভুর জন্মদিনটা 12ই জানুয়ারি। এমন শীতকালের মধ্যে পড়েছে। যখন জার্মানিতে থাকতাম সেই 2 বছর সত্যি কথা বলতে ওর জন্মদিন কিছুই পালন করতে পারিনি। কারণ সেই জন্মদিনেতে এত ঠান্ডা থাকতো, আর আমাদের কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরও অত ঠান্ডায় বলা যেত না। রিজুরও অফিস থাকতো। কিন্তু এইবার প্রথমত রোববার পড়েছে, আর ছোটো মামাদের একটা আসার প্ল্যানও ছিল। তো সেই প্ল্যানটা আমি বললাম যে তাহলে রিভুর জন্মদিনের সময়টাতেই হোক। এখন এসে ওরা 2 দিন থাকবে, আমরা খুব আনন্দ করব, এনজয় করব। সেই জন্য রান্নাগুলো আমি আগে ভাগে সেরে রাখছি, যাতে কাল আর পরশু সারাদিন আমরা শুধু আড্ডা মেরেই কাটাতে পারি। রান্না করার ফাঁকে সন্ধেবেলার ম্যান্ডেটারি চা দুটো আমরা নিয়ে বসে পড়েছি। আর রিজু এদিকে দেখছে যে কালকের প্রিপারেশনে আমরা লিস্ট করে রেখেছিলাম যে কিছু আর আনাঠানা বাকি আছে কিনা। আমাদের ডাইনিং টেবিলের ওপর সব সময় আপনারা বিভিন্ন টাইপের গাড়ি দেখেই থাকবেন। কারণ আমার যে মানে পুত্র সন্তান, তিনি সারা দিন গাড়ি নিয়ে বসে থাকতে ভালোবাসে। একটু আগেই ওকে দুধ বিস্কিট সমস্ত খাইয়ে দিয়েছি। তো তখন ও টেবিলে বসে বসে খাচ্ছিল বলে এই গাড়িগুলো সাথে নিয়ে বসেছিল। যাই হোক, এখন আমরা আলোচনা করছি যে আর কিছু আনাঠানা বাকি আছে কিনা। সকালে কোনো ব্লগ দিতে পারিনি, কারণ সকালবেলায় রিভুকে স্কুলে পৌঁছে দিয়ে এসেই বেরিয়ে গেছিলাম বাজারে। যেখানেই যাই সেখানেই বরফ পড়ে, যেখানে বরফও পড়ে না সেখানেও বরফ পড়ে। তুই এসছিস জার্মানি থেকে বরফ নিয়ে, পুরো ভর্তি বরফ। রিজুর জানেন তো একটা মহৎ গুণ আছে, ও ভীষণ ভালো রকমের টেনশন করতে পারে। তো এখন ও সেই টেনশনটাই করছে। আসলে নর্থ ক্যারোলিনায় প্রায় 3 বছর পর এই প্রথম বরফ পড়লো। আর মামারা কালকে আসবে ভার্জিনিয়া থেকে, প্রায় 4-4.5 ঘন্টার ডিস্টেন্স। এবার রাস্তা যথেষ্ট উঁচু নিচু, একটু পাহাড়ি পাহাড়ি টাইপের, সেটা তো আপনারা আমাদের ব্লগে দেখেছেনই। যদি স্কিট এই সমস্ত হাবি জাবি চিন্তা ভাবনায় ও মোটামুটি আগের দিন রাতে যে কী পরিমাণ এই বরফ দেখেছে, আইসি সারফেস, হ্যান ত্যান। যাই হোক, এখন সকালবেলায় আমার তখন রান্না চলছে একদম উত্তাল গতিতে, আর রিভু আর রিভুর বাবা বেরিয়ে যাচ্ছে কেক আনতে। একটা কাস্টমাইজড করে রিভুর পছন্দসই একটা কেক অর্ডার দিয়েছি। সেই কেক যিনি বানাচ্ছেন তিনি একজন হোম বেকার, সে প্রায় বাড়ি থেকে 30 মিনিটের ডিস্টেন্স। তাই আমি বললাম রিভুকে নিয়ে যা।
কাস্টমাইজ কেকটা যে কি বানিয়েছি সেইটা রিভু এখনও জানে না। যখনও পরে দেখেছিল কেকটা, ওর যে কী খুশি হয়েছিল, কারণ বানিয়েছি ওর সবচেয়ে ফেভারিট ক্যারেক্টার পেপা পিগ, যে 4 জনের ফ্যামিলি দিয়ে। মানে ওটা আমরাই মোটামুটি ডিজাইন করে দিয়েছিলাম, আর যিনি ভদ্রমহিলা বানিয়েছিলেন খুব সুন্দর বানিয়েছিলেন। তো এখন রান্না চাপিয়ে দিয়েছি। এইখানে হচ্ছে স্টার্টারে আমি ড্রাই চিলি চিকেন করব, সেই জন্য চিলি চিকেনগুলোর পকোড়াগুলো সমস্ত ভাজা শুরু করে দিয়েছি। আর ওই সাইডে চলছে পাঁঠার মাংস কষানো। বাড়িতে লোকজন এলে আমি সাধারণত প্রেশার কুকারে পাঁঠার মাংস করি না, কড়াই বা এরকম বড় ননস্টিকের হাঁড়িতে করি। তাতে আমার মনে হয় যেন স্বাদটা অনেকটা বেশি ভালোবাসে। আর স্টার্টারে আরেকটা আইটেম রাখবো, সেটা হচ্ছে গ্রিলড পমফ্রেট। তো খুব ভালো পমফ্রেট পেয়েছি, আর আরেকটু বেশি দেখলাম লাগবে চিলি চিকেনের পকোড়া, কারণ রিভু ভীষণ ভালোবাসে। তো সেই জন্য আরও এক বাটি করে রেখেছিলাম, সেটা বার করে ওই আগের দিন রাতেই এগুলো সমস্ত আমি রেডি করে রেখেছিলাম। তো বার করে এবার এটাও ভেজে ফেলবো। আর এই পমফ্রেট মাছটা আনার পুরো ক্রেডিট কিন্তু রিভুর স্কুলের ম্যামকে যাচ্ছে। উনি আমাকে এত ভালো মাছ কোথায় পাওয়া যায় সেই খোঁজটা রিসেন্টলি দিয়েছিলেন। আর রিজুর ছোটো মামা পমফ্রেট মাছ খেতে ভীষণ ভালোবাসে, রিজুও খুব ভালোবাসে, তাই রিজু এনেছে এই পমফ্রেট মাছটা। এই যে রিভুর কেক এসে গেছে, আর এই কেকে আমাদের ফ্যামিলি মেম্বার এরাও কিন্তু মানে অসম্ভবভাবে জড়িত। এই 4 জন ক্যারেক্টার রয়েছে। আর এগুলো আমরা অ্যামাজন থেকে বলেছিলাম আপনি পুতুল কিনেই লাগাবেন, ফন্ডেন্টের বানাতে হবে না, কারণ রিভু এটা নিয়ে খেলতে পারলে অনেক বেশি খুশি হবে। ওই চিনির ফন্ডেন্ট কেউ খায় না। আনতে ভুলে গেছি গো, পাবলিক প্রত্যেকের জন্মদিন আমরা আনতে ভুলে যাই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। এদিকে আসতে বলো না তোকে, এদিকে চলে আয় না, তাহলে দেখা যাবে। এদিকে দেখ, দেখতে পাচ্ছি। হ্যাপি এদিকে, এদিকটায় যাও। আচ্ছা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রিভু। ভালো, হ্যাপি বার্থডে টু ইউ। মিষ্টি প্রেমী আমরা যাই। ভালো, আমরাও তাই বাবা, আমরাও বাবা খুব ভালোবাসি। এরকম ছোটোখাটো অনুষ্ঠানটায় বাড়ির লোকেরা যদি সাথে থাকে তাহলে তার আনন্দ যে কত গুণ হয়ে যায়। এই যে আজকের আইটেমে ছিল গ্রিলড পমফ্রেট, এইখানে হচ্ছে এগ ফ্রাইড রাইস বানিয়েছিলাম, এইখানে মাটন কষা বানিয়েছি, আর এটা হচ্ছে বাটার পনির মশলা, আর এখানে ভেজ ফ্রাইড রাইস দিদার জন্য করা হয়েছিল আলাদা করে, আর এখানে ড্রাই চিলি চিকেন। এই আইটেমগুলোই ছিল, আর তার সাথে অবশ্যই গোলাপ জামুন ছিল। আর এখন সন্ধেবেলায় আমাদের আবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো দিদারই বেশি উৎসাহে আমি আর মামি মিলে বানাতে বসে গেছি হচ্ছে ফুচকা। আমি ফুচকার বলসগুলো ভাজছি, আর মামি অসাধারণ আলু মাখা আর তেঁতুল জল রেডি করছিল। প্রচুর ফুচকা ভেজেছিলাম, প্রচুর খেয়েছিলাম, ভীষণ মজা করেছিলাম। আর আমাদের বাড়িতে আবার একটা অদ্ভুত নিয়ম আমি চালু করেছি, সেইটা হচ্ছে যে আসবে, আমার বিশেষ করে শ্বশুরবাড়ির লোকেরাই তো এদিকে থাকে, তো আসলে সে তাকে রুটি করে নিজেরও খেতে হবে, আমাদেরও খাওয়াতে হবে। আসলে আমি রুটি একদম ভালো পারি না, তো সেই জন্য মামিকে বলেছি, মামি রাত্রিবেলায় তুমি রুটি করে আমাদের সবাইকে খাওয়াবে। তো সেই মামি বলছে, দূর বাবা, বেশি করে ফুচকা খেয়ে নে, তাহলে আর রুটি আমাকে কম করতে হবে। যাই হোক, এটা জোকসা পার্ট। তারপর আমি দিশা এই যে সামনে বসে আছে, ছোট্ট মেয়েটা, ও হচ্ছে রিজুর ছোটো মামার ছোটো মেয়ে। আমার বিয়ের সময় ওর বয়স ছিল মাত্র 2.5 বছর। সেই দিশা আছে কত বড় হয়ে গেছে। বিয়ের পর নতুন বউকে পেয়ে, ওদের বাড়ির প্রথম বৌদি আমি ওদের পেয়ে, ও সারা দিন আমার গায়ে লেপ্টে বসে থাকতো, আর আমিও সারা দিন ওকে কোলে নিয়ে ঘুরে বেড়াতাম। তো এখন আমরা প্রচণ্ড রকম আনন্দ করে ফুচকা পার্টি করছি। আর রিভুকে ওখানে, রিভুর ছোটো মামি, হ্যাঁ রিভু দিদা বা ঠাকুমা বলে না, মামিকে ছোটো মামি আমরাও ডাকি, মামি রিভুও ডাকে। তো একটা গিফট হ্যাম্পার দিয়েছে, তো খুলে খুলে প্রচুর চকলেট, ক্যান্ডিজ, বিস্কিট সব খাচ্ছিল। আর এখন রাত্রিবেলায় ছোটো মামা মাংস খেলো না, আমাদের পরের দিনের জন্য আমি যে আলু টমেটোর তরকারিটা করেছিলাম, ওটা নাকি এত ভালো হয়েছিল যে রিজু আর ছোটো মামা ওই আলু টমেটোর তরকারি দিয়েই রুটি খেয়েছে। আমরা বারণ করছিলাম যে খেও না, কালকে আমরা লুচির সাথে খাবো বলে করেছি, কিন্তু এরা ভাগ্নে মামা কিচ্ছু
শোনেনি, এরাও খেয়ে প্রায় উঠিয়ে দিয়েছিল। আর আমরা পরের দিন রুটির সাথে সেই জন্য আলু ফুলকপির তরকারি খেয়েছিলাম। আর এখন সেকেন্ড ব্যাচে স্নেহা মানে রিজুর ছোটো মামার বড় মেয়ে ও বসেছে, আর দিশা আমরা সব রাত্রিবেলায় ফ্রাইড রাইসই খেয়েছিলাম আর বাকিরা রুটি খেয়েছিল। যদিও মামি কিন্তু 2খানা রুটি এক্সট্রা তৈরি করে, যেহেতু আমি খেতে ভালোবাসি, ফ্রিজের মধ্যে রেখে দিয়ে গেছিলো। পরের দিন আমি আবার খুঁজেও পেয়েছিলাম সেটা। আর এখন রাতে বিছানার তোড়জোড় চলছে। তো এইখানে এই কার্পেটটা থ্যাঙ্কসগিভিংয়ে আমার ছোটো মাসি শাশুড়ি আমাকে গিফট করেছিল। তো সেই নতুন কার্পেট পাতা হচ্ছে, এইখানে বিছানা করা হবে রিজু আর রিজুর ছোটো মামার, ওরা দুজনে এখানে শোবে, সেই সমস্ত চলছে। এখন রাতের লাস্ট মোমেন্টের হাসাহাসি গল্প প্রচণ্ড পরিমাণে চলছে। মামি মোটামুটি রান্নাঘর মামি অনেকটা পরিষ্কার করে দিয়েছে, আমাকে আর রাতের দিকে খুব বেশি কিছু করতে হয়। এই দুঃখের মোমেন্টটা আমাদের বাড়িতে প্রায়শই আসে, যখনই রিভু দাদু ঠাকুমারা বেড়াতে আসে, আর তারপর যখন তারা চলে যায় তখন রিভুর দুঃখে শেষ থাকে না। আর এখানে তো রিভুর ছোটদাও প্রচণ্ড পরিমাণে দুঃখিত হয়ে পড়েছিল। বাড়ি পৌঁছানোর পরও ছোটদা এত মিস করছিল আমাদেরকে যে বাড়ি পৌঁছানোর পর ওই একই দিনে প্রায় 4 বার ফোন করেছিল। যাই হোক, আজকে সকালবেলায় আমরা ব্রাঞ্চ বলুন সেটা করেছি হচ্ছে ফুলকো লুচি, বাঙালির লুচি আর আলু ফুলকপির তরকারি দিয়ে। মামি আমার আর দিদার যৌথ প্রয়াসে প্রচুর লুচি করে আমরা সবাই মিলে খুব ভালো লুচি তরকারি এনজয় করেছি। শীতের সকালে এরকম লুচি তরকারি কী ভালোই না লাগে। যাই হোক, এখন ওরা মানে রিভু তো অতটা বুঝতে পারছে না, আমাদের একটু আনন্দই হচ্ছে, কারণ আমরা আবার সামারে একটা ভালো প্ল্যান করেছি যে ভার্জিনিয়া যাব, ওখানে ঘোরার প্রচুর জায়গা আছে। মোটামুটি একটা লং ভ্যাকেশন ট্রিপ প্ল্যান করে আমরা খুব তাড়াতাড়ি সামারে যাব ঘুরতে। সেই জন্য আমাদের বেশ আনন্দই হচ্ছে, গিয়ে মামা মাসিদের সাথে থাকবো, ঘুরবো, এই সমস্ত করব। আর আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমাকে এগিয়ে নিয়ে যাবেন। খুব তাড়াতাড়ি আমি আবার নতুন কিছু ব্লগ দেব। মাঝখানে একটু শরীরটা খারাপ থাকার জন্য ব্লগ দিতে একটু দেরি হয়ে গেল। সবাই ভালো থাকবেন, নমস্কার।